নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দর্পণ কলমে রিমিতাকর। জেঠুমনির ঘরে ঢুকে একটু যেন অবাক হলো শাম্পু। ভেবেছিল অতিথি বলতে কোনো প্রতিবেশী, ছাত্র অথবা জেঠুমনির বন্ধুস্থানীয় কেউ হবে। সে দখল তিনজন দরিদ্র মলিন পোশাকের মানুষের চেয়ারে বসে আছে। জেঠুমনি তাদের সাথে কী নিয়ে যেন গভীর আলোচনা করছেন। শাম্বকে দেখে হেসে বললেন, আয় শাম্বু, আমার কাছে আয়। শাম্ব ঘরে ঢুকে খাটে জেঠুমনির পাশে বসল। আয়, তোর সাথে এদের পরিচয় করিয়ে দিই। এরা বড় বিপদে পড়েছে। ওর মায়ের খাটের দিকে যেতেই ডান দিকে যে বস্তিটা পড়ে সেখানে এরা থাকে। এই হলো হরিচরণ। ওই বস্তির সামনে রাস্তার ওপর বহুদিনের পুরনো চায়ের দোকান, ওর বাবার আমলের দোকান। সে কোন কাল থেকে গঙ্গায় স্নান করতে গেলে ওদের দোকানে চা খেতাম। তখনও ছোট, ওর বাবা দোকানে থাকতো, সেই থেকেই পরিচয়। ওর দুই পুত্র আমার ছাত্র ছিল। এখন হচ্ছে কি, ওই অঞ্চলে এক প্রমোটার ওর দোকান সমেত বস্তির কিছু অংশ দখল করতে চাইছে। ওদের ওপর নানাভাবে অত্যাচার শুরু করেছে। প্রমোটারের আবার রাজনৈতিক মহলে এখন নাকি বেশ প্রভাব প্রতিপত্তি হয়েছে। হরিচরণ এবার বলতে শুরু করে, 5-6 বছর আগেও একবার শয়তানটা উঠে পড়ে লেগেছিল। তখন তোমার জেঠু আমাদের পাশে দাঁড়িয়েছিল। খবরের কাগজে চিঠিপত্র লিখে থানা পুলিশকে ওকে ভয় দেখিয়েছিল। তাই বেশ কিছু করার সাহস পায়নি। তবে তোমার জেঠু আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। তাই এবারও ছুটে এসেছি। কিন্তু এই অবস্থা জানতাম না, এত ভালো মানুষকে ভগবান যে কেন এমন করলো। কিন্তু এবার কি হবে? এই যে মহাদেব, ওর 15 বছরের মেয়ে ক্যান্সারে ভুগছে। বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে কোথায় যাবে? আমার দোকান কেড়ে নিলে খাবো কি? জেঠুমনি শাম্বর মুখের দিকে তাকান, মৃদু হাসেন। শাম্ব, এই হচ্ছে আমাদের প্রকৃত ভারতবর্ষ, যেখানে সর্বস্তরে দুর্বলের ওপর সবলে অত্যাচার, শোষণ চলেছে। অথচ প্রতিবাদ করার পথ দেখাবার কেউ নেই। স্বার্থমগ্ন সবাই। এদের কথা কেউ ভাবে না। শাম্বর শরীরে বিদ্যুৎ খেলে গেল। প্রকৃত ভারতবর্ষ শব্দটা যেন বুকের মাঝখানে ঘা দিল। মনে হলো ঠাকুরের আদর্শে মানুষ সেবায় ব্রতী হতে ফিরে তো এসেছে, অথচ ভারতবর্ষের মানুষকে কতটুকু চেনে। 21 বছরে দেশ ছেড়ে ফিরল 28-এ। 21-এর আগের দিনগুলোতে সে পড়াশোনা ছাড়া কোনো দিকে তাকায়নি। কেবল নিবিষ্ট চিত্তে নিজের স্বপ্নের উড়ানকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করেছে। কি ভাবছিস শাম্ব? কি করা যায় বলতো? আমার এমন অবস্থা না হলে আরও একবার চেষ্টা করতাম, কিন্তু ভাবছি কার কাছে ওরা যাবে বলতো? কে ওদের পথ দেখাবে? জেঠুমনির চোখে মুখে গভীর চিন্তার ছায়া লক্ষ্য করে শাম্ব। এত বড় শারীরিক অসুস্থতা, প্রতিবন্ধকতার পরেও জেঠুমনি ওদের জন্য এত ভাবছেন। জেঠুমনি কবেই বা এসব কিছু করেছেন? কখনো তো কিছু শোনেনি। তাতে তুমি আমাদের পাশে থাকবে? শাম্বর দিকে চেয়ে করুণ চোখে সরল প্রশ্নটি করে বসল মহাদেব। আমার মেয়ের অবস্থাটা খুব খারাপ, ডাক্তার প্রায় জবাব দিয়েছে যদি শেষ কটা দিন। মাথা নিচু করে কপালে হাত রেখে ডুকরে কেঁদে ওঠে মহাদেব। শাম্ব ফ্যালফ্যাল চোখে ওদের দিকে তাকিয়ে থাকে। কী বলা উচিত শাম্বর জানা নেই। জেঠুমনি শাম্বর দিকে তাকান, একটু ভেবে বলেন, শাম্ব, তোর সেই স্কুলের বন্ধু জয়জিৎ না কি যেন, মাধ্যমিকে আমার কাছে অঙ্ক করতে আসতো। শুনেছিলাম সে নাকি হাইকোর্টের উকিল হয়েছে, বেশ নামডাক হয়েছে। জয়জিতের সাথে আমার এখনও যোগাযোগ আছে। ওকে একবার বলবি নাকি? আদালতের ভয় না দেখালে এবার বোধহয় কাজ হবে না। দেখছি বলবো, কিন্তু ওকে নিয়ে একেবারে স্পটে না গেলে মনে হয় না বুঝতে পারবে। জেঠুমনির চোখে খুশির রেখা খেলা করে যায়। তুই নিয়ে যাবি? শাম্বর গায়ে হাত রাখেন জেঠুমনি। ইতিমধ্যে নার্স মেয়েটি চায়ের ট্রে নিয়ে টেবিলে রাখে। জেঠুমনির গলায় আত্মবিশ্বাসের সুর। হরিহরণ, চা খাও, চিন্তা করো না। আমি না থাকলে আমার উত্তরসূরি তোমাদের থাকবে। আমার এই বড় ভাইপো শাম্ব তোমাদের ওখানে যাবে, তোমাদের কথা শুনবে। আজ সকালে ও আমেরিকা থেকে ফিরেছে, 2-1 দিনের মধ্যেই যাবে। আর মহাদেব, মেয়ের চিকিৎসা কিন্তু ছিল না, লড়াইটা চালিয়ে যেতে হবে। হরিচরণ তার প্রতিবেশী কানাই আর মহাদেবকে নিয়ে চা খেতে উঠে দাঁড়ায়। জেঠুমনির পায়ে হাত রাখে। আসি তবে, এসো। ঘর থেকে 3 জন ধীর পায়ে বেরিয়ে গেল। শাম্ব ভীষণ অন্যমনস্ক। জেঠুমনির সস্নেহে শাম্বর গায়ে হাত রাখেন। কি হয়েছে রে? কেমন সব গুলিয়ে যাচ্ছে জেঠুমনি, ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে।
হাজার হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আমাকে একটু সাহায্য করবে? মুখে হাসি নিয়ে জেঠুমণি বললেন, মনে আছে শাম্ব, ছোটোবেলায় কোনো অঙ্ক না মিললে কেমন উদ্ভ্রান্তের মতো আমার কাছে ছুটে আসতিস? বলতিস তুমি শুধু একটু সূত্র ধরে দাও, বাকিটা আমি মিলিয়ে নেব। কখনো বলতিস না পুরো অঙ্কটা করে দাও। আজও তাই, তোকে কেবল সূত্র ধরে দেব, কিন্তু জর্জে তোকে নিজেকেই ছাড়াতে হবে। আচ্ছা জেঠুমণি, ত্যাগ, বৈরাগ্য, আধ্যাত্মিকতা, ঈশ্বর চেতনা বড় নাকি মানব সেবা? এত সহজ প্রশ্ন, এর উত্তর তো 150 বছর আগে ঠাকুর দিয়ে গেছেন। শিব জ্ঞানে জীব সেবা। তিনি শিবের আগে জীবকে রেখেছেন, জীবের মধ্যেই শিবকে দেখেছেন। শাম্ভু উদাস দৃষ্টিতে সামনে রাখা ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আছে। নিজের মনে বলতে থাকে, বাহ্যিক পরিবর্তন না করে কি আত্মার শুদ্ধিকরণ সম্ভব? শরীরে বাহ্যিক প্রভাব কি মনে পড়ে না? অত দূর পর্যন্ত মনকে সংযত করা যায়? আত্মার শুদ্ধিকরণ এবং মনের একাত্মকরণের জন্য একটা আধারের প্রয়োজন হয়। ঈশ্বর চিন্তা হলো সেই আধার। মন থেকে লোভ, স্বার্থ, ঈর্ষা মুক্ত করে ঈশ্বর সাধনায় নিমগ্ন হলে তবে আত্মশুদ্ধি হয়। জেঠুমণি, শাম্বর চোখে জল, কি যেন বলতে চায়, বলতে আর পারছে না, গলার কাছে আটকে যাচ্ছে। অনেকটা সময় নিয়ে থেমে বলতে শুরু করলো শাম্ব, বছর 2 আগে থেকে না আমার কেমন একটা মন খারাপ শুরু হয়। অসহ্যকর ছিল সেই সময়টা। কারণ ছাড়াই কান্না পেত, সব ছেড়ে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করতো, ধরা বাঁধা কোনো কাজে মন বসতো না, ক্লাস নিতে ইচ্ছে করতো না, কেমন মনে হতো বৃথা সময় নষ্ট করছি। শুধুমাত্র টাকার জন্য কেন এখানে পড়ে আছি বলো তো? তখন সেই দিনগুলোতে জেঠুমণি তোমার কথা খুব মনে পড়তো। ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করতো, অথচ ফোনে কারোর সাথে বেশি কথা বলতে ভালো লাগতো না। অথচ তার আগে রিসার্চের সময়টা কিন্তু এমন ছিল না, ভীষণ উৎসাহ নিয়ে কাজ করতাম। পেপার বানানো, জার্নালে লেখা বেরানো, এসব নিয়ে মেতে থাকতাম। মা বাবাকে ভালো না লাগার কথা বহুবার বলেছি, কেউ বোঝেনি। খালি সবাই এক কথা বলেছে, বারবার মনে করিয়েছে কীভাবে আমি এই স্বপ্নকে সত্যি করেছি। এত বড় সম্মান দেশে পাওয়া যাবে না, তাই ফিরে আসাও চলবে না। জেঠুমণি শাম্বর হাতের ওপর হাত রেখে চোখ বন্ধ করে। একদিন নিজে ডাক্তারের কাছে পরামর্শ নিতে গেলাম, ভারতীয় তামিল ডাক্তার। তিনি সব শুনে আমায় ঈশ্বর চেতনায় মনোসংযোগ করতে বলেন, স্বামীজির বই নিয়ম করে পড়তে বললেন, মেডিটেশনের পরামর্শ দিলেন। আমি মিশনের ছাত্র শুনে খুব খুশি হলেন। উনি নিজেও রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। বললেন, ঠাকুর মায়ের কাছে নিজেকে উৎসর্গ করো, কথামৃত পাঠ করো। আমি অবাক হয়ে ভাবলাম, সবই তো আমার অন্তরে ছিল, তাহলে কেন আগে ঠাকুরের চরণে নিজেকে নিবেদন করলাম না? সেই শুরু। মিশনের নিয়মিত যাতায়াত শুরু করলাম। যে শান্তি, যে মুক্তির খোঁজ করছিলাম, সব যেন ফিরে পেলাম। শাম্বর ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে, 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। জেঠুমণি ওকে থামান। মেয়েটি বাইরে বসেছিল, ডাকলেন, দাদাকে জল দাও তো। মেয়েটি জলের গ্লাস শাম্বর হাতে ধরিয়ে দেয়। তারপর জেঠুমণির দিকে তাকিয়ে বলল, জেঠু, 10টা বাজতে যায়, খাওয়ার আগের ওষুধগুলো খেয়ে নাও, তার ওপর থেকে ভাত নিয়ে আসবো। পাশের টেবিলে রাখা ওষুধের বাক্স থেকে কয়েকটি ট্যাবলেট মেয়েটি জেঠুর হাতে দেয়, জলের গ্লাস এগিয়ে দেয়। জল দিয়ে ওষুধগুলো খেয়ে তিনি শাম্বকে বলেন, কাল সকালে মনে করে একবার জয়জিৎকে ফোন করিস তো, কবে সময় দেয় দেখ। আমি আজকেই ফোন করব, কাল অথবা পরশুর মধ্যেই ওখানে যাও। আর একটা কথা শাম্ব, আমার হাঁটার ব্যাপারটা সকালে কি যেন বলছিলিস? আমার একজন বড় মাপের নিউরোলজিস্ট বন্ধু আছে, আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু বন্ধুর মতো কিছুদিন নিউ ইয়র্কে রুম শেয়ার করেছিলাম। তোমার ব্যাপারটা ওকে বলেছো, এখন হায়দ্রাবাদ পোস্টিং, কিন্তু কলকাতার মেডিকেল কলেজে নিউরোর হেড ওর বিশেষ বন্ধু। মেডিকেল রিপোর্টগুলো কালকের মধ্যে পাঠিয়ে দেবো, আমাকে ভরসা দিয়েছে, বলেছে ঠিক 1 বছর সময় লাগবে, রেগুলার ডক্টর চেক আপ, ওষুধ খাওয়ার, ফিজিও করতে হবে। জেঠুমণি শিশুর মতো শাম্বর হাতটা ঝরিয়ে ধরেন। আমি সুস্থ না হওয়া পর্যন্ত কিন্তু তোকে আমার কাছে থাকতে হবে সম্ভব। আমার অনেক কাজ এখনও বাকি আছে, সুস্থ হয়ে উঠতেই হবে। কত মানুষ, কত ছাত্র আমার দিকে তাকিয়ে আছে জানিস? যাদের সামর্থ্য আছে তারা অন্য কারোর কাছে যাবে, কিন্তু যাদের নেই। নার্স মেয়েটি ভাতের থালা নিয়ে ঘরে ঢোকাম। শাম্ব ব্যস্ত হয়ে দাঁড়িয়ে পড়ে, জেঠুমণি খেয়ে নাও, আমি যাই, রান্না করতে হবে। জেঠুমণি ইশারায় শাম্বকে কাছে ডাকে, নিচু গলায় বলেন, দক্ষিণেশ্বরে মা নিজের হাতে রান্না করে সন্তানদের সামনে বসিয়ে খাওয়াতে। সন্তানকে রান্না করে খাওয়ানোর মতো সুখ যে মায়েদের আর কিছুতে নেই।
নিজের গর্ভধারিণীকে এই সুখটুকু থেকে যে বঞ্চিত করিস না। আমি বিশ্বাস করি পরিবার পরিজনকে বাদ দিয়ে কোনো শুভ উদ্দেশ্য সম্পন্ন হয় না। শাম্ভু কোনো কথা বলে না, ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। সিঁড়ি দিয়ে উঠে উপরে দেখলো বৈঠকখানার সবাই বসে আছে, সকলের দিকে তাকায়। মায়ের দিকে চোখ পড়তেই শাম্ভু থমকে দাঁড়ায়। আলু থালু একেবারে বিধ্বস্ত চেহারা, বুঝতে পারে ভিতরে যন্ত্রণা চোখে মুখে ফুটে উঠেছে। শাম্ভুর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। শেষ কবে মায়ের এমন চেহারা দেখেছে মনে করতে চেষ্টা করলো। মনে পড়লো দিদা মারা যাওয়ার পর বেশ কিছুদিন মা এমনভাবে থাকতো। মাথায় চিরুনি ঠেকাতো না, টিপ পরতো না, ভালো শাড়ি পরতো না। তাহলে কি তেমন যন্ত্রণা পাচ্ছে না? জয়িতা পায়ে পায়ে এগিয়ে আসে, নিচু গলায় বলে, রাতে কি খাবি শাম্ভু, জোগাড় করে দিই। রুটি আর মায়ের হাতে সাদা আলুর চচ্চড়ি খেতে ইচ্ছা করছে, তবে এখন আর নিজে কিছু করতে ইচ্ছা করছে না, আবার ঘুম পাচ্ছে। মা খাবার হলে আমায় ডেকো, আমি একটু রেস্ট নিচ্ছি। শাম্ভু নিজের ঘরের দিকে এগিয়ে যায়। জয়িতা অপরাজিতা অবাক, অপরাজিতা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। দুই ভাইও পরস্পরের দিকে তাকায়। জয়িতা ছুটে এসে অপরাজিতার পায়ের কাছে মাটিতে বসে পড়ে। চোখে মুখে উপচে পড়ছে খুশি, জড়িয়ে ধরে দিদির হাত দুটো। দিদি, শাম্ভু তোমায় রান্না করতে বলেছে, বরফ গলছে দিদি, বরফ গলছে। অপরাজিতা নিজের কোলের মধ্যে জয়িতাকে টেনে নেয়। তাই যেন হয় রে জয়ী, আমি কিছুতেই ওর হাত পুড়িয়ে খাওয়াটা সহ্য করতে পারছিলাম না। দাদাভাই সত্যিই ভগবান, আমি জানি শাম্ভুকে কেউ যদি ফেরাতে পারে তাহলে উনিই পারবেন। আমরা কেন ওনাকে চিনতে পারি না বলতো, কত ভুল বুঝেছি এতকাল। রণজা এবার অস্থির হয়ে স্ত্রীকে তাড়া দেয়, যাও খাবারটা তাড়াতাড়ি বানাও, ছেলেটা তো খিদে পেয়েছে, সেই দুপুরে পর আর কিছু খায়নি, নকুরের জল ভরা এনে দিয়েছিলাম, ওকে দিও। প্রবল উৎসাহে মিত্রবাড়ির দুই বউ রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সারাদিন গুমোটের পর ছিটে ফোটা বৃষ্টিতেও যেমন করে গাছের পাতা কেঁপে ওঠে, পাখিরা ভিজিয়ে নেয় তাদের ডানা, ঠিক তেমনই মিত্রবাড়িতে এখন যেন ঝিরঝির খুশির ছোঁয়াতে ভিজতে চাইছে সবাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।